১৬ই ডিসেম্বর ক্যালেন্ডারের একটা লাল দাগ। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি এই দিন বিজয় দিবস। কিন্তু যারা ১৮ থেকে ২৫ বছর বয়স বা ইউনিভার্সিটিতে পড়ছো বা মাত্র জবে ঢুকেছো বা আমার বয়সী যারা রয়েছো, তাদের কাছে একটি প্রশ্ন: ১৯৭১ সাল কি তোমাদের কাছে একটি সাদা কালো ইতিহাস, নাকি এটা পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় আন্ডারডগ স্টোরি? আমরা সবাই নেটফ্লিক্স, অ্যামাজনে এমন দৃশ্য দেখতে পছন্দ করি যেখানে নায়কের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু ভিলেন অনেক শক্তিশালী, ভিলেনের হাতে অনেক অস্ত্রসজ্জ রয়েছে। তবুও নায়ক একা জিতে যায় তার অদম্য সাহস এবং ইচ্ছা শক্তির জোরে। ১৯৭১ সালও ঠিক তাই ছিল। এটা ছিল মাইন্ডসেটের যুদ্ধ। ভাবতো, ১৯৭১ সালে ঢাকায় যারা যুদ্ধ চালিয়েছিল, ওই ক্র্যাক প্লাটুন, তাদের বয়স কত ছিল? ২০-২২, ঠিক তোমাদের বয়সেরই। রুমি, বদি, আলম, জুয়েল এরা কেউ প্রফেশনাল আর্মি ছিল না। তারা ছিলেন গিটার বাজানো, ক্রিকেট খেলা, ইউনিভার্সিটি বাউন্ডারি পার করা কিছু স্মার্ট তরুণ। তারা জীবন বাজি রেখেছিল কেন? কারণটা ইমোশনাল নয়, কারণটা লজিক্যাল। পাকিস্তান চেয়েছিল আমাদের আইডেন্টিটি বা পরিচয় একদম মুছে ফেলতে। তারা বুঝিয়েছিল, তোমরা বাঙালি নও, তোমরা পাকিস্তানের শুধুমাত্র প্রজা। কিন্তু এই তরুণরা বলেছিল, না, এই মাটি আমার, এই সংস্কৃতি আমার। ১৮ থেকে ২৫ বছরের তরুণরা যখন বুঝতে পারে যে তাদের অস্তিত্ব সংকটে, তখন তারা নিউক্লিয়ার বোমার চাইতেও শক্তিশালী হয়ে যায়। ১৬ই ডিসেম্বর মানে ৯৩,০০০ পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ শুধু নয়, এটা সেই মুহূর্ত যখন বিশ্বের মানচিত্রে নতুন একটি সূর্য উঠেছিল। প্রতিষ্ঠিত হয়েছিল যে বুলেটের শক্তির চাইতে উইল পাওয়ার বা মানুষের ইচ্ছাশক্তি অনেক বেশি শক্তিশালী। আমরা যখন ১৬ই ডিসেম্বর পালন করব, তখন আমরা শুধু প্রথাগতভাবে নয়, বরং এই লজিকটা মাথায় রাখব। ১৯৭১ সালে আমাদের ডিএনএতে হার না মানার কোড সেট করা হয়েছে। তোমাদের রক্তেও সেই কোড রয়েছে, যে কোড নিয়ে তরুণেরা পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছে। এখন একটু গভীরে যাওয়া যাক। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর আসলে কি ঘটেছিল এবং কেন? আবেগের বাইরে এসে যদি ইতিহাসকে ব্যবিচ্ছেদ করি, তাহলে দেখব এই বিজয় কোনো মিরাক্কেল নয়, এটি ছিল নিখুঁত পরিকল্পনা এবং ত্যাগের ফসল। অনেকে মনেই করতে পারেন যে ১৬ই ডিসেম্বর আসলে কিছুই ঘটেনি, পাকিস্তানিরা হঠাৎ করেই ভালো হয়ে গিয়েছে এবং তাদের পরাজয়ে সিগনেচার করেছে। রাজাকার আলবদরের বংশধরেরা এখনও এই বাংলাদেশে এরকমই কিছু একটা হয়তো মনে করে। কিন্তু এই সামরিক যুদ্ধের সমান্তরালে বাংলার ভেতরে চলছিল এক জঘন্য অপরাজনীতি, পলিটিক্স অব বিট্রেয়াল। এর মূল কারিগররা ছিল রাজাকার, আলবদর, আল শামস বাহিনী। লজিক্যালি ভাবুন, পাকিস্তানের সেনাবাহিনীরা হাজার হাজার মাইল দূর থেকে এসে বাংলার মাটির সেই অচেনা রাস্তা তারা কিভাবে চিনতে পেরেছিল? এই রাজাকার আলবদররাই আমাদের মুক্তিবাহিনীর মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছিল। আমাদের মা বোনদের সম্ভ্রম লুটতে, বাড়িঘরে আগুন দিতে, বাড়িঘর লুট করতে এই রাজাকাররাই পাকিস্তানি বাহিনীদের সহযোগিতা করেছিল। তাদের অপরাজনীতি শুধু পাকিস্তান প্রেম ছিল না, তাদের ছিল জাতিগত নিধনের পরিকল্পনা। ধর্মের দোহাই দিয়ে তারা যে হত্যাযজ্ঞ এবং নারীদের উপর নির্যাতন চালিয়েছে, মানব ইতিহাসে তা জঘন্যতম অধ্যায়। তারা তালিকা করে করে মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিত। তারা টর্চার সেল তৈরি করেছিল মুক্তিযোদ্ধাদের জন্য। আর সেই বেঈমানদেরই উত্তরসূরি এখনও বাংলাদেশের মানচিত্রে থাবা দেওয়ার চেষ্টা করছে। ৭১-এর নভেম্বরের শেষের দিকে মিত্রবাহিনী এবং আমাদের মুক্তি ফোর্স একটি যৌথ কমান্ড গঠন করে। তাদের স্ট্র্যাটেজি ছিল পাকিস্তান বাহিনীকে বর্ডার থেকে সরিয়ে ঢাকার দিকে কোণঠাসা করে ফেলা। এটাকে সামরিক ভাষায় বলে বাইপাস স্ট্র্যাটেজি। পাকিস্তানি ঘাঁটিগুলোতে সময় নষ্ট না করে যৌথ বাহিনী সরাসরি ঢাকার দিকে অগ্রসর হয়। ১৪ ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলার শেষ চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঢাকা চারিদিকে অবরুদ্ধ। ১৬ই ডিসেম্বর বিকাল ৪:৩১, স্থান রেসকোর্স ময়দান। পাকিস্তানি জেনারেল নিয়াজি এবং যৌথ বাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরার সামনে সেই ইতিহাসের প্রখ্যাত দলিল সিগনেচার করা হয়। লজিক্যালি চিন্তা করুন, কেন ১৬ই ডিসেম্বর আলাদা? কারণ ২৬শে মার্চ ছিল আমাদের স্বাধীনতার ঘোষণা, কিন্তু ১৬ই ডিসেম্বর ছিল আমাদের সেই ঘোষণার বৈধতা অর্জন।
এদিন প্রমাণ হয়ে গিয়েছিল যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ঘোষণা সেই দিন শুধু ঘোষণা ছিল না, সেটা ছিল একটি রাষ্ট্রের অনিবার্য ভবিষ্যৎ। ৯৩,০০০ সৈন্যের আত্মসমর্পণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচাইতে বড় আত্মসমর্পণ। এটা ছিল আমাদের সামরিক, কূটনৈতিক এবং নৈতিক বিজয়ের দলিল। এই বিশাল বিজয়ের একজন আর্কিটেক্ট ছিলেন, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু কেন? তিনি তো রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলেন না, তিনি তো পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তাহলে কেন তাকেই বলা হয় বিজয়ের মহানায়ক? এখানে একজন পলিটিক্যাল জিনিয়াসের স্ট্র্যাটেজি লুকিয়ে আছে। বঙ্গবন্ধু জানতেন পাকিস্তানি সৈন্যদের অস্ত্রের মুখে প্রথমে তারা দাঁড়াতে পারবে না, তাই তিনি বেছে নিয়েছিলেন অসহযোগ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। তিনি হুট করে স্বাধীনতার ডাক দেননি। ৪৮-৫২ ভাষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচন, এগুলো ছিল এক একটা চেকমার্ক। তিনি বাঙালিকে ধাপে ধাপে বুঝিয়েছিলেন যে পাকিস্তান আমাদের শত্রু। তার ৭ মার্চের ভাষণ ছিল সামরিক এবং রাজনৈতিক একটি মাস্টারপিস। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি সরাসরি বিচ্ছিন্নতাবাদী না হয়ে ধীরে ধীরে বাঙালিকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগিউটি। ইতিহাসের খুব কম নেতা আছে যারা শারীরিকভাবে উপস্থিত না থেকে যুদ্ধ জেতাতে পারেন। ৯ মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, কিন্তু প্রতিটা মুক্তিযোদ্ধা গুলি ছোড়ার সময় স্লোগান দিয়েছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তিনি একজন ব্যক্তি থেকে আইডিওলজিতে পরিণত হয়েছিলেন। পাকিস্তানের কারাগারে তার ছেলের পাশে কবর খোঁড়া হয়েছিল, তারপরও তাকে আপোস করাতে পারেনি পাকিস্তানি হানাদার বাহিনীরা। তার এই অকম্পিত নেতৃত্বই ছিল ১৬ই ডিসেম্বরের বিজয়ের মূল ভিত্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমাণ করেছিল নেতাকে সবসময় সামনে থাকতে হয় না, তার আদর্শ সামনে থেকে যুদ্ধ করতে পারে। বঙ্গবন্ধুর এই স্বপ্নকে মাঠ পর্যায়ে কারা বাস্তবায়ন করেছিল? কারা কৃষক এবং শহরের ছাত্রদেরকে একত্র করেছিল? এখানে আসে বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহাসিক এবং কাঠামোগত অবদানের কথা। মুক্তিযুদ্ধ হঠাৎ করে হয়নি, আর ছাত্রলীগও ৭ মার্চের পর হঠাৎ করেই প্রস্তুতি নেয়নি। অনেকে হয়তো জানেন না, ছাত্রলীগের ভিতরেই স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামের একটি গোপন সেল গঠন হয়েছিল ১৯৬০-এর দশকে। তার নাম ছিল নিউক্লিয়াস। সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমেদ, ছাত্রলীগের এই নেতারাই বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলার একটি রোডম্যাপ তৈরি করেছিল, যখন অন্যরা শুধুমাত্র স্বায়ত্তশাসনের কথা ভাবছিল। আজকের যে লাল সবুজের পতাকা আমরা উড়াই, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র নেতারাই প্রথম উত্তোলন করেছিল। ৩ মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়েছিল এই ছাত্রলীগের নেতৃত্বেই, অর্থাৎ রাষ্ট্রের সিম্বলগুলো তারাই তৈরি করেছিল। সবচাইতে গুরুত্বপূর্ণ হল মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্স, BLF। এটা ছিল ছাত্রলীগ নেতাদের দ্বারা গঠিত বিশেষ ফোর্স, যার নেতৃত্বে ছিল শেখ ফজলুল হক মুনি, তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক। তারা কেবল যুদ্ধ করেনি, তারা পলিটিক্যাল মোটিভেশনও ধরে রেখেছিলেন। যখন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছিল, তখন মুজিব বাহিনী নিশ্চিত করেছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য যেন পদচ্যুত না হয়। সুতরাং ছাত্রলীগ শুধু মিছিল মিটিংই করেনি, তারা ছিল মুক্তিযুদ্ধের ইন্টেলেকচুয়াল অ্যান্ড মিলিট্যান্ট ভ্যানগার্ড। তাদের অবদান ছাড়া এই ৯ মাসের মধ্যে জনযুদ্ধতে পরিণত করা গাণিতিকভাবে অসম্ভব ছিল। পরিশেষে বলতে চাই, ১৬ই ডিসেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ ছাত্রলীগ, এই তিনটি নামই এক সুতোতে গাঁথা। এটি একটি চেইন রিয়াকশন। বঙ্গবন্ধুর ভিশন, ছাত্রলীগের মিশন এবং জনগণের অ্যাকশন মিলেই আজকের বাংলাদেশ। আমাদের দায়িত্ব আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গিয়েছেন। এখন এই ভূখণ্ডকে বিশ্বের মানচিত্রে চ্যাম্পিয়ন করে তোলার দায়িত্ব তোমাদের, আমার, আমাদের সবার। কিন্তু মাথায় রাখতে হবে, যারা এই বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, যারা এই বাংলাদেশ স্বাধীন হোক চায়নি, ওই আলবদর রাজাকারদের কাছ থেকে আমাদের বাংলাদেশকে সুরক্ষা করতে হবে। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে, তোমরা এই বাংলাদেশের শত্রু। যুক্তি দিয়ে ইতিহাসকে জানুন, আবেগ দিয়ে বাংলাদেশকে ভালোবাসুন। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে, নতুন কোনো যুক্তি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।